দেখুন, সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। আর তার বদলে যদি বাংলার ক্যাম্পাসগুলোই মনোজিৎ মিশ্রের মতো দুর্বৃত্তদের দুর্জয় ঘাঁটি হয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ পড়ুয়ারা কোথায় যাবে? সেই নিয়েই প্রথম প্রশ্ন। শ্লীলতাহানি, অস্ত্রের আঘাত থেকে পুলিশকে মার, পরপর জামিন অযোগ্য ধারায় মামলা, গ্রেফতার অন্তত 3 বার। এহেন মনোজিৎকেই নিয়োগ করা হয়েছিল কসবার আইন কলেজে। তাহলে কি শাসকের পরিকল্পনা মতোই একজন অপরাধীকে ঢোকানো হয়েছিল সিস্টেমে? দ্বিতীয় প্রশ্ন। হেড ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার থেকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কলেজ শেষ করে সেই কলেজেই চাকরি তৃণমূলের ছাত্র নেতাদের। ক্যাম্পাসে দাদাগিরির পাকাপোক্ত গেট পাস দিতেই কি টিএমসিপি নেতাদের এইসব পুনর্বাসন? তৃতীয় প্রশ্ন। কেউ একাই 6টা কলেজের গভর্নিং বডির সভাপতি, কেউ আছেন 4টে কলেজের মাথায়। পরিচালন সমিতিগুলোর শীর্ষে তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, কাউন্সিলররা। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দখলদারি কায়েম রাখতেই কি বারবার বেছে নেওয়া হয় নেতা মন্ত্রীদের? চতুর্থ প্রশ্ন। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে অত্যাচারিত মহিলারাই। রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে। তৃণমূল কেন হাতরাসে পৌঁছতে পারেনি? পাল্টা প্রশ্ন রাজ্যের শাসক দলে। তাহলে ক্ষমতা এলেই কি একই রূপ সব শাসকের? পঞ্চম প্রশ্ন। কসবা কাণ্ডে জল গড়ালো সুপ্রিম কোর্টে। কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে দায়ের হলো মামলা। জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। বারবার পুলিশের ওপর আস্থা হারিয়েই কি আদালতের নজরদারি চাইতে হয় শেষ পর্যন্ত? তবে শুরুতেই দেখাবো একের পর এক মারাত্মক অভিযোগ সত্ত্বেও বছরের পর বছর দাপিয়ে বেরিয়েছে গ্রেফতার হওয়ায় ছাত্রনেতা মনোজিৎ মিশ্র। আর এই অনুষ্ঠানেই দেখাবো 2022 সালে একবার র্যাগিং নিয়ে দলের তরফে এবিপি আনন্দকে রীতিমতো সাক্ষাৎকার দিয়েছিল এই মনোজিৎ মিশ্র। সেই সাক্ষাৎকারও দেখাবো এই অনুষ্ঠানে একটা বিশেষ কারণে। কিন্তু তার আগে কীর্তিমান মনোজিতের কাহিনী দেখুন। সাউথ ক্যালকাটা ল কলেজের অফিস স্টাফ, ক্যাজুয়াল অফিস স্টাফ মনোজিৎ মিশ্র এইভাবে গুন্ডা নিয়ে এসে প্রোটেস্ট করার জন্য মেরেছে। আক্ষরিক অর্থেই কীর্তিমান। আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র যে একদিনে এই জায়গায় পৌঁছননি তা তার অতীত ঘাঁটলেই স্পষ্ট। তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে, অথচ অদৃশ্য প্রভাবের জোরে তার কিছুই হয়নি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত, শ্লীলতাহানি, সিভিক ভলান্টিয়ারকে চড়, হুমকি, মারধর, কলেজে থ্রেট কালচার চালানো, জামিন অযোগ্য ধারাতেও মামলা হয়েছে। কিন্তু মাথার উপরে প্রভাবশালীর হাত থাকলে কার ঘাড়ে কটা মাথা যে কিছু করে নেবে? 2016-17 সাল থেকেই মনোজিৎ মিশ্র কলেজের ত্রাস ছিল। 1 ডিসেম্বরে 30-40 জন ছেলে নিয়েছে। আমরা যে কজন ছিলাম, ছেলে মেয়ে আমরা 10 জন মতন ছিলাম, আমাদের প্রত্যেকের উপর মারধর করে। মনোজিৎ মিশ্র যেটা বলবে সেটাই করতে হবে। মেয়েদের হলে মেয়েদের সাথে অসভ্যতামি হবে, আর ছেলেদের মারধর খেতে হবে, নাহলে মিথ্যা অভিযোগে ফাঁসানো হবে। এর আগে এমনও ঘটনা রয়েছে, কোনো কারোর সাথে এই অ্যাটেম্প টু রেপ যে জঘন্য অপরাধটা করেছে না, এরকম ঘটনার আগেও করেছে, তো সেই মেয়েটি তখন দাঁড়িয়ে মুখ খোলেনি। টালিগঞ্জ, কসবা, গড়িয়াহাট থানায় একের পর এক মামলা হলেও বিশেষ প্রশ্রয় মদতে স্বমহিমায় থেকেছেন মনোজিৎ ওরফে ম্যাঙ্গো ভাই। 2019 সালে গড়িয়াহাট থানায় মনোজিতের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা হয়। 2022 সালের মার্চ মাসে কসবা থানায় মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। এর পরের বছর ডিসেম্বরেও কসবা থানায় শ্লীলতাহানির অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা হয় তার বিরুদ্ধে। লেকমলের পেছন থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে এত মারা হয়েছিল ওই জায়গাটায় যে ওরা ভেবেছিল কি লাস্টে হয়তো আমি মরেই যাবো, ওখানে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। তো পুলিশ প্রচুর রাস্তা দিয়েছিলেন। তারপরে পুলিশের কোনো রিপ্লাই বা কিছু নেই। আমার ধরে আমি কলেজ যাই না, আপনি রেকর্ড চেক করে দেখতে পারেন। আমাদের নয়না চ্যাটার্জি ওর মতোই সবকিছু বলতেন, কথাবার্তা সব কাজ করতেন। 2018 সালে সাউথ ক্যালকাটা ল কলেজেরই 2 ছাত্রী অভিযোগ জানিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার, গড়িয়াহাট থানা, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কলেজের প্রিন্সিপালকে। সেখানে 2 ছাত্রী লেখেন, মনোজিৎ মিশ্র তার দলবলের অত্যাচারে প্রতিটি দিন ভয়ে কাটাতে হচ্ছে, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে, আমরা যৌন নির্যাতনেরও শিকার হয়েছি ওদের হাতে। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করে কলেজের ভাইস প্রিন্সিপালকে চিঠি দিয়েছিলেন আরেক ছাত্রী। চিঠিতে তিনি লেখেন, সব মেয়েদের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি মনোজিৎ মিশ্রর কলেজে আসা বা কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া বন্ধ করা হোক, কারণ মেয়েরা অসুরক্ষিত ও নিরাপত্তার অভাব বোধ করে। সে এমন অনেক কিছু করেছে যাতে অধিকাংশ মেয়ে ওর উপস্থিতিতে অস্বস্তি বোধ করে। 2022 সালে এই সাউথ ক্যালকাটা ল কলেজে সেখানে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল এক ছাত্রকে।
পরিবারের সদস্যরা যখন সেই কথা বলতে যান কলেজে, তখন বিধায়কের উপস্থিতিতেই তাদেরকে ঘরে বন্ধ করে রাখা হয়, মারধর করা হয়। ওখানে উপস্থিত ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল, তিনি চিঠি করে আমাদেরকে ডেকেছিলেন, এবং অশোক দেব। আমাদের আটকে রাখা হয়েছিল 40 মিনিটের উপরে প্রায়, একটা ঘরে বন্ধ করে। আমি, আমার পরিবার, আমার ছেলে, আমাদেরকে লক অ্যান্ড কি করে আটকে রাখলো। যেই গেটের আমরা বাইরে বেরোলাম, তখন আমাদের ওপেন রোডে আমার ছেলেকে অ্যাটাক করা হলো। দলবল ওখানকার তারা অ্যাটাক করলো। আমি বাধা দিতে গেলে আমাকেও মারা হলো, আমার স্ত্রীকে ধাক্কা মারা হলো। এখন যদি ব্যবস্থা কড়াকড়িভাবে নেওয়া হতো, তাহলে আর পরবর্তী এই রকম ঘটনা আমাদের দেখতে হতো না। কলেজের বাইরেও মারাত্মক দাপট ছিল মনোজিতের। অভিযোগ, চলতি বছর 13 এপ্রিল কলেজের পাশেই একটি এটিএমে ধূমপান করতে করতে ঢুকে পড়েন তিনি। বাধা দিতে গেলে নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ পৌঁছলে তাদের সামনেই এক সিভিক ভলান্টিয়ারকে চড় মারে বলে অভিযোগ। থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও হম্বিতম্বি করে মনোজিৎ। আমি বাইরে এসে শুনলাম যে ওই সিগারেট যখন টানছিল, ভেতরে ঢুকতে বারণ করছিল, ওই নিয়ে এইটাই জাস্ট শুনেছি। তারপরে এসে যখন আমি দেখি যে দুজনের মধ্যে মারপিট চলছে। এরপর জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হলেও পরের দিনই জামিন পেয়ে যান মনোজিৎ মিশ্র। শুনানির সময় সরকারি আইনজীবী এও বলেছিলেন, এভাবে আশকারা দেবেন না, না হলে এই ছেলে বাইরে বড় ঘটনা ঘটাবে। আর এখন সেই তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, একটার পর একটা ফৌজদারি অপরাধ, 10টা পুরনো মামলা এখনো চলছে, 3বার গ্রেফতার, দ্রুত জামিন। কি নেই ওই 10টা কেসে? মারপিট, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, সরকারি সম্পত্তি নষ্ট, শ্লীলতাহানি, পুলিশকে মার, কি নয়? সত্য সেলুকাস, কি বিচিত্র এ রাজ্য। যার পাকাপাকিভাবে জেলে থাকার কথা, সে হয়ে গেল বিরাট ছাত্রনেতা। এমনকি এত অসংখ্য সাধারণ তৃণমূল কর্মীর মধ্যে মনোজিতই আইন কলেজের অস্থায়ী চাকরিটা পেয়ে গেল। মনোজিৎ মিশ্র। আমরা বলছি এই মনোজিৎ মিশ্র কোনো ব্যক্তি নয়, এই মনোজিৎ বা ম্যাঙ্গো একটা মডেল, মনোজিৎ মডেল। শিক্ষাক্ষেত্রে রাজ্যজোড়া পচা আমের মডেল। হ্যাঁ, মনোজিৎ মিশ্র শুধু সাউথ ক্যালকাটা ল কলেজের, কিন্তু মনোজিৎ মডেল ছড়িয়ে আছে কলেজে কলেজে। আসলে এই মডেলের শেকড়টা গভীরে, অর্থনীতিতে, 100% দেয়া নেয়ার সম্পর্কে। আজকে আমার প্রথম বক্তা যিনি, তিনি অধ্যক্ষ পরিষদের সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি, অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিল যাকে বলি আমরা, পূর্ণচন্দ্র মাইতি। আমি তার কাছে জানতে চাইব যে একদিকে গত 7-8 বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না, আবার অন্যদিকে তৃণমূলের ছাত্র নেতাদের গভর্নিং বডির সুপারিশে অস্থায়ী কর্মী হিসেবে সিস্টেমে ঢুকিয়ে দিচ্ছেন, এবং অভিযোগ যে সেখানে সিস্টেমটাকে ম্যানুপুলেট করা হচ্ছে। এই মডেলটা স্বরূপ যদি স্যার একটু আপনাদের বুঝিয়ে দেন যে আপনি কি চোখে দেখছেন এটা। নমস্কার। মনোজিৎ একজন নন টিচিং স্টাফ ছিল, অস্থায়ী নন টিচিং স্টাফ। কিন্তু এই যে মনোজিৎ মডেল যেটা বললেন, এটা শুধু সাউথ ক্যালকাটা ল কলেজের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। আমরা যদি ভালো করে দেখি, অন্তত আমি দেখেছি, সারা রাজ্য ঘুরে আমি দেখেছি, সরকার প্রসূত প্রত্যেকটা কলেজে এইরকম অসংখ্য মনোজিৎ পাওয়া যাবে। কিন্তু এরকম মনোজিতরা আসছে কেন, তার পেছনে মূল যুক্তিটা কোথায়? কি এমন মধু রয়েছে যে কলেজে ওই 500 টাকার বিনিময়ে, দৈনিক 400 টাকার বিনিময়ে এরকম অসংখ্য মনোজিৎ অনেক উচ্চ কোয়ালিফিকেশান নিয়ে কলেজে টিকে আছে? এটা জানতে গেলে আমাদেরকে একটু প্রথম থেকে জানতে হবে যে কিসের সন্ধানে এই মৌমাছির দল কলেজে ঘোরাফেরা করে। এর মূল লক্ষ্য হচ্ছে অ্যাডমিশনের মাধ্যমে ছাত্রদেরকে ধোঁকা দিয়ে প্রচুর লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে কলেজের যে সমস্ত মেনটেনেন্স বা কলেজের যে সমস্ত কাজকারবার হয়, কাজকর্মগুলো হয়, কলেজে যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোতে প্রচুর লক্ষ লক্ষ টাকা আমাদেরকে ব্যয় করতে হয়। সেই ব্যয়গুলো তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য এবং সেখান থেকে প্রভূত মুনাফা অর্জন করার জন্য এই রকম মনোজিৎ আমরা সরকার প্রসূত প্রায় সব কলেজগুলোতে আমরা দেখতে পাবো। কোথাও 1 জন, কোথাও 2 জন, কোথাও 10 জন, কোথাও 15 জনও আমরা দেখতে পাবো। এমন কোনো কলেজ খুঁজে পাবো না যেখানে মনোজিতের মতো ছাত্র নাই।
এই ছাত্রগুলো আজ থেকে কেউ কেউ 10 বছর আগে পাস করে গেছে, এমনও আমি দেখেছি আমার আসার বহু আগে, আমি 9 বছর করে এসেছি, তার অনেক আগে পাস করা ছাত্ররা এখনও বসে রয়েছে। মূলত তাদের হচ্ছে অর্থ উপার্জন, কলেজে টিকে থাকার জন্য অর্থ উপার্জন। কিন্তু এরা ঢুকছে কি করে, আসছে কি করে, এটা আমাদেরকে জানার দরকার। আমি যেটা দেখেছি, আমাদের এখানে একটা সরকারের বড় রোল রয়েছে, সেটা হচ্ছে, যদিও এটা বাম আমল থেকেই আসছে, এটা অস্বীকার করার জায়গা নেই, যে সরকারে আমাদের যে শিক্ষা প্রশাসন, সেই প্রশাসনগুলোতে অতি রাজনীতিকরণ। আমাদের 2017 সালে এডুকেশান বিল হয়েছে, সেই এডুকেশান বিল অনুযায়ী এখন কোনো ছাত্র সংসদ বলে কিচ্ছু আমাদের নাই, স্টুডেন্ট কাউন্সিল হবে। সেই কাউন্সিলের নির্বাচন আজ পর্যন্ত হয়নি। 17 সালের আইন 2019 সাল থেকে কার্যকর হয়ে গেছে আইনত, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো স্টুডেন্ট কাউন্সিল গঠিত হয়নি। কিন্তু সেই পুরনো ছাত্রদের দাপট আমাদের কমেনি। আর কলেজের যারা প্রশাসন, সেখানে মূলত রাজনীতিবিদরা আসছেন, এমন কোনো সাধারণ শিক্ষাবিদ সেখানে আসতে পারছে না। এদের প্রচ্ছন্ন মদেতে এবং প্রিন্সিপালদের চাপে রেখে টোটাল প্রশাসনটাকে নিজেদের করায়ত্ত করার জন্য এই ছাত্র নেতাদের আস্ফালন, এদের দাপট, এদের দাদাগিরি, এদের বাঁদরামো সব কিছু কিন্তু কলেজে কলেজে চলছে। আমি এইখানে একটা প্রশ্ন থাকবে, আমার মনে হয় যে একজন খুব পণ্ডিত মানুষ, আমি ইচ্ছে করে নামটা বলছি না, কোনো একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে সেই অংশটা পরবর্তীকালে দেখাবো বলে, যিনি এই সরকারের অত্যন্ত বড় সমর্থক এবং যার পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে বসে আমায় বলেছিলেন, অন ক্যামেরা বলেছিলেন, যে প্রাক্তনী ঢুকে বললেন আমার ফেসটা আছে 9 লক্ষ টাকা দিতে হবে। আমি বলছি এই চাপে কি অধ্যক্ষদের বেশিরভাগ কলেজে কাজ করতে হচ্ছে? আপনি তো 9 লক্ষ অনেক কম বলেছেন। আমি বর্ধমান রাজ কলেজের কথা বলছি, ওখানে 17 লক্ষ টাকা তোলা হয়েছে এবং সেই টাকার হিসেব চাওয়ার জন্য প্রিন্সিপালকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। মাই গড, মানে হিসেব পাওয়া যাবে না, প্রপারলি চাইতে গেলে। আমি তো এখন সারা রাজ্য ঘুরেছি, অন্তত 2 বছরে সারা রাজ্য আমি ঘুরে বেরিয়েছি। তাতে বর্ধমান রাজ কলেজের এই রিসেন্ট ঘটনা, রিসেন্ট মানে 2024 সালের মার্চের ঘটনা, তাকে হিসেব, গত বছরের হিসেবটা সঠিকভাবে প্লেস বলার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে এখানে প্রশাসনিক একটা, যারা কলেজ প্রশাসনে রয়েছে তাদের প্রচ্ছন্ন মদতেই হলো এবং প্রশাসন বাধ্য হয়ে তাকে সাসপেন্ড করলো। এমন আরও রঘুনাথপুর কলেজে ঘটেছে একই ঘটনা, রঘুনাথপুর, পুরুলিয়া রঘুনাথপুর সাসপেন্ড হয়েছে। আপনি আরও কাছে চলে আসুন না, আমাদের চারুচন্দ্র কলেজের প্রিন্সিপাল সাসপেন্ড হয়েছে প্রশাসনিক মদতে। আজ পর্যন্ত 2018 সাল থেকে নভেম্বর মাস থেকে সাসপেনশানে রয়েছে। আজ পর্যন্ত চারুচন্দ্র কলেজের, আমি বহুত চেষ্টা করে, ওখানকার যিনি এখন প্রেজেন্ট প্রেসিডেন্ট তিনিও অসহায়, পারছেন না। আমাদের রয়েছে দেবাশিস কুমার স্যার রয়েছেন, উনি আমার ভীষণ ঘনিষ্ঠ লোক, আমি ওনাকে বলেছি আমি সব জানি, ওনার কোনো দোষ নেই, কিন্তু পারছি না। তাহলে অসহায় আমাদের একজন এমএলএ নিজেও বলছেন যে আমি অসহায়। অর্থাৎ আপনার বক্তব্য থেকে খুব পরিষ্কার, ধন্যবাদ আপনাকে, যে মধু ভাণ্ডটা আসলে কোথায়। ওই যে বলছিলাম না, যে অর্থনীতিতে এই দেয়া নেয়া সম্পর্কে আসলে এই সমস্যার শেকড়টা কোথাও রয়েছে। যে দেখুন, আমি একটু আগেই বললাম আপনাদের যে তৃণমূলের বিরাট ছাত্রনেতাদের অস্থায়ী কর্মী করে কলেজের সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে। ঢোকাচ্ছে কারা? সুপারিশ করে দিচ্ছে কলেজের গভর্নিং বডি। সেই গভর্নিং বডির মাথায় কারা কারা? দেখা যাচ্ছে এই সাউথ ক্যালকাটা ল কলেজ সহ 6টা কলেজের গভর্নিং বডির মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। ভুল শোনেননি, 6টা কলেজ। আর এক বিধায়ক বিবেক গুপ্তা, তিনি আছেন একটা দুটো নয়, 5টা কলেজের মাথায়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা রয়েছেন 3টে কলেজের মাথায়। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সৌগত রায় দুজনেই আছে 2টো কলেজের মাথায়। এমনকি কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় 2টো কলেজের মাথায় আছেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আছেন 2টো কলেজের মাথায়। এ তো মাত্র কয়েকটা উদাহরণ। এই ছবি কিন্তু সর্বত্র, জেলায় জেলায়। দেখুন, আমার মনে আছে বাম আমলে আমরা আদর্শগতভাবে বিশ্বাস করি যে গভর্নিং বডির মাথায় বিশিষ্ট মানুষ, বিশেষ করে শিক্ষাবিদরা থাকবে। এ নিয়ে একের পর এক অনুষ্ঠান করেছি, সমস্ত আর্কাইভে জলজল করছে। এবং তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি সেই সব অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে সম্পূর্ণ একমত হয়েছিল 2011 পূর্ববর্তী সময়। কোন দাবিতে একমত হয়েছিল? যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাথায় রাজনীতিবিদরা নন, বসবেন শিক্ষাবিদ বা বিশিষ্ট কৃতি মানুষেরা, যার এক্সপার্টাইজ আছে। আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদনে দেখাবো যে রাজনৈতিক নেতারা সব সময়, সর্বদা, অন্তত এই রাজ্যের বেশিরভাগ কলেজের মাথায় বসবেন কেন। দেখুন,
সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের দাপট ছিল প্রশ্নাতীত। ইতিমধ্যে একাধিক দাপটে রাজনৈতিক নেতা, মন্ত্রী, বিধায়কের সঙ্গে তার ছবি সামনে এসেছে। আর এই মনোজিৎ মিশ্রকে কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিল জিবি, অর্থাৎ কলেজের গভর্নিং বডি, যার মাথায় রয়েছেন বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। আর তার মতোই তৃণমূলের একাধিক বিধায়ক বছরের পর বছর ধরে একাধিক কলেজের মাথায় বসে রয়েছেন। রাজ্য জুড়ে কলেজগুলিতে গভর্নিং বডি সভাপতি পদে স্রেফ রাজনৈতিক নেতৃত্বের দাপট। এমনকি কলকাতা, এমনকি গোটা রাজ্যে এমন নজিরে রয়েছে যেখানে একজন রাজনৈতিক নেতা 6টি কলেজের গভর্নিং বডির সভাপতি, 4টি, 3টি, 2টি, এমন তো আছেই। কোন কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা, কোথাও আবার তৃণমূল সাংসদরা। যেমন সাউথ ক্যালকাটা ল কলেজ ছাড়াও বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব সব মিলিয়ে 6টি কলেজের পরিচালন সমিতির সভাপতি। যদিও এর মধ্যে আপত্তির কিছু দেখছেন না তৃণমূল বিধায়ক। আমার পক্ষে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তো কোনো দলই করে যাবে না। গভর্নিং বডি মাথায় থাকলে, আমরা থাকলে পলিটিক্যাল আসবে কেন? 2017-র পর থেকে প্রতিটা কলেজে নির্বাচন বন্ধ, কিন্তু ছাত্র সংসদ অফিস খোলা হয় এবং নির্দিষ্ট শাসক দলের ছাত্র সংগঠন তাদেরই দৌরাত্ম্য থাকে। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত একাই 5টি কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস 2টি কলেজের পরিচালন সমিতির সভাপতি, নিউ আলিপুর কলেজ ও যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ। অন্যদিকে খিদিরপুর কলেজের পরিচালন সমিতির সভাপতির পদে রয়েছেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, বাগবাজার উইমেন কলেজ, এই 3টি কলেজের গভর্নিং বডির মাথায় রয়েছেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরাটির মৃণালিনী দেবী মহাবিদ্যালয় এবং নিউ ব্যারাকপুর বিএড কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন। তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার চারুচন্দ্র কলেজ এবং মুরলীধর গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি। তৃণমূলের কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মৌলানা আজাদ কলেজ ও জয়পুরিয়া কলেজের পরিচালন সমিতির সভাপতি। দমদমের সাংসদ সৌগত রায় রয়েছেন আশুতোষ কলেজ ও মহারানী কাশেশ্বরী কলেজের গভর্নিং কমিটির মাথায়। তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় যোগমায়া দেবী কলেজ এবং গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন। তারা খুশি মতন কলেজ চালাচ্ছে এবং তারপর যা হবে তাই হচ্ছে। শাসক দল কি জানতো না যে ওইখানে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এমনভাবে চলছেন অথবা এমন চোখ রাঙাচ্ছেন যে মাস্টারমশাইরা শঙ্কিত হচ্ছে, গভর্নিং বডি শঙ্কিত হচ্ছে কোথাও কোথাও, অথবা গভর্নিং বডি প্রশ্রয় দিচ্ছে। ফলে গভর্নিং বডি এবং দুষ্কৃতী এবং প্রাক্তন ছাত্রনেতা এই সব মিলিয়ে একটা তোলাবাজি। কলকাতার পাশাপাশি জেলাতেও একই ছবি। পুরুলিয়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি ও বর্তমানে সংগঠনের রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া পুরুলিয়া জেলার 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি। মালবাজার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান এবং দল থেকে বহিষ্কৃত নেতা স্বপন সাহা এখনও মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে বহাল রয়েছেন। প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে। ইলেকশন হয় না, যে ছেলেটি সে বলেছিল যে পদ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তার কথা, তার প্রতি লয়াল থাকতে হবে। তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পদ, কলেজের পদ, ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক, তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয়, এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে। কিন্তু কলেজের মাথায় রাজনীতিবিদরা থাকবেন কেন? এর ফলে কলেজ আলাদা করে কিভাবে উপকৃত হয়, এই প্রশ্ন দীর্ঘদিনের। এটা তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেস করে বলে সেখানে নেই। আমরা মনে করি যে কারণ একটা বেসিক ক্রাইটেরিয়া তো শিক্ষা অনুরাগী এবং নিশ্চয়ই কলেজের জন্য একটা ভালো ডিসিশন নিতে পারবে, ভালো করে শিক্ষার ওখান পরিচালনা হোক, সেই অর্থেই কিন্তু গভর্নিং বডির মাথাতে হয়তো তাদেরকে রাখা হয়েছে। অনেক সময় স্থানীয় বিধায়ক হিসেবেও তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন হয়। সরকারি সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক সেই এলাকায় থাকা কলেজগুলির পরিচালন সমিতির সভাপতি পদে একটি করে নাম উচ্চশিক্ষা দপ্তরে পাঠান। সেই অনুযায়ী উচ্চশিক্ষা দপ্তর তাঁদের নিয়োগ করে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, ডক্টর শশী পাঁজা সাধারণভাবে যুক্তিপূর্ণ কথা বললেন, কিন্তু এই যুক্তিটা আমি বুঝতে পারলাম না। উনি বললেন রাজনীতিবিদ এই জন্য যে তারা ভালো করে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন ভালো করে সিদ্ধান্ত কোনো শিক্ষাবিদ, কোনো বিশিষ্ট, কোনো এক্সপার্ট, কোনো পণ্ডিত নিতে পারবেন না? শুধু রাজনীতিবিদরাই ভালো করে সিদ্ধান্ত নিতে পারেন নাকি? আর তাই যদি সত্যি হতো, আমি শুধু তৃণমূল কিংবা সিপিএম কিংবা কংগ্রেস বলছি না, স্বাধীনতার পর থেকে সমস্ত রাজনীতিবিদ এদেশের যদি কোট আনকোট ভালো করে সিদ্ধান্ত নিতেন, তাহলে স্বাধীনতার ৭৫ বছর পরে দেশটার অবস্থা এই হতো না। আমি এইখান থেকেই আসবো বিশ্বনাথ চক্রবর্তীর কাছে, আবার বলছি যে এই কথাগুলো বিশ্বাস করুন, রিপিট টেলিকাস্ট চালিয়ে দিলেও আপনারা এই একই কথাগুলো শুনতেন ২০০৫ সাল থেকে, এবং তারও অন্তত ৩০ বছর আগে থেকে আনন্দবাজার পত্রিকায়। তার কারণ আমরা বিশ্বাস করি যে পরিচালন সমিতির মাথায় রাজনীতিবিদরা না থাকলে বিন্দু মাত্র কিছু এসে যায় না, বরঞ্চ অনেক সুষ্ঠুভাবে, অনেক অরাজনৈতিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতে পারে। এ কথা আগেও বলেছি, আজ বলছি, ভবিষ্যতেও বলবো। বিশ্বনাথ চক্রবর্তীর সময় শুরু এখন। আনন্দবাজারের ধারাবাহিক যে সমালোচনার পরে অনিল বিশ্বাস একটা জায়গায় গিয়ে থামছিলেন, বলছিলেন এবার থেকে আমরা অরাজনৈতিক ব্যক্তিত্বদের কলেজ স্কুলে পাঠাবো। এটা অন্তত বলেছিলেন, কতটুকু করেছিলেন সেটা তো প্রশ্ন আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজ্যবাসীর কাছে বিশ্বাসঘাতকতা করেছেন। কেন বিশ্বাসঘাতকতা করেছেন? তিনি পরিষ্কার করে তার নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে দিনের পর দিন বামেদের অনিলায়নের বিরুদ্ধে কথা বলেছেন। অনিলায়ন কিভাবে ঘটেছে, কিভাবে দলীয়করণ কলেজ বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এবং তার থেকে মুক্তি কি করে দিবেন তার আশ্বাস আমাদের দিয়েছিলেন যে আপনারা মুক্তি পাবেন, অনিলায়ন থেকে মুক্তি পাবেন। অথচ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে অনিলায়নের পরিবর্তে যেটা প্রথমে পাঠ্যায়ন করলো, আর তারপরে এখন যেটা চলছে মমতাবাদী রাজনীতি তারা শুরু করেছেন, যেখানে পরিষ্কার তৃণমূল কংগ্রেস একমাত্র থাকবে, এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপিদেরকে দিয়ে পুরোপুরি এক একজন ৫টা ৬টা করে যে কলেজগুলো নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে ছাত্র নেতাদের একটা সম্পর্ক আছে। এই যে নেক্সাসটা, এই মানে এইখানেই হলো যে পলিটিশিয়ান বসানো মানেই হলো আপনি আপনার দলকে দেখবেন। আপনি তো আপনার দলকে বাদ দিয়ে সুমনদা কিছু করতে পারেন না। অশোক বাবুকে ওখানে গভর্নিং বডির প্রেসিডেন্ট করা হয়েছে, উনি নিজের রাজনৈতিক দলকে প্রোটেক্ট করবার জন্যই বসেছেন, এবং সৌগত বাবু হোক যেই হোক, দলের বাইরে গিয়ে তো কথা বলতে পারবেন না। ফলে তার ছাত্রনেতা যদি শত অন্যায় করে, দিনের পর দিন আমরা জানি যে মনোজিতের যে মডেলটা, সেটা কেবলমাত্র দুটোতে একটা কলেজের নয়, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই মডেলটা কোথাও প্রকাশ কখনো কখনো পায়, আমরা এটা নিয়ে শো করি, কোথাও অধিকাংশ কলেজে পায় না। এইমাত্র প্রিন্সিপাল বলছিলেন যে প্রত্যেকটা কলেজে, আমাদের অভিজ্ঞতা বলে যে প্রত্যেকটা কলেজে মনোজিতের মতন লোকরা আছে, এবং এই মনোজিতটা একটা মডেল, যে মডেলটা পরিষ্কার করে যে মানে একতরফাভাবে তৃণমূলের প্রাধান্য ওখানে রাখবে। এক, দ্বিতীয় যেটা সেখানে হলো দেনা পাওনার রাজনীতি ওখানে পরিষ্কার, ছাত্রভর্তির থেকে শুরু করে কলেজের কালচারের নাম করে, মানে প্রোগ্রামের নাম করে, আর হলো হস্টেলের ভর্তিতেই সবচেয়ে বেশি দুর্নীতিটা হয়, এবং এরা বিপুল পরিমাণে টাকা তোলে, একটা অংশ দলকে দেয়, তার নেতাকে দেয়, এই গভর্নিং বডি টলি যারা আছে তারা কিছুটা পায়, দল কিছুটা পায়, আর বাদবাকিটা নিজেদের পকেটে ভরে। 10,000 টাকা 5,000 টাকার চাকরি পরে এদের এত আগ্রহ থাকে কেন বলেন তো? এক একটা কলেজে 5জন 7জন করে অস্থায়ী তৃণমূলের নেতারা ঢুকেছে, অস্থায়ী কর্মী হিসাবে ঢুকেছে, এক একটা গার্ড হিসাবে, কেউ সুইপার হিসাবে। তাহলে একটা পড়াশোনা করার পরে গার্ড সুইপার হিসাবে ঢোকার এত আগ্রহ কেন? আগ্রহটা এই যে লেজিটিমেট ওয়েতে থাকতে পারবো আমি কর্মী হিসাবে, কিন্তু বকলমে টাকা তুলবো এবং তৃণমূলকে যে কোনোভাবে হোক রক্ষা করবো। এবং এটাই আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আপনার স্টুডিওতে এবং একাধিক জায়গায় বলেছিল, আমার বখাটে ছেলে চাই। এই বখাটে ছেলে এরা, এই বখাটে ছেলেদের মাধ্যমে উচ্চ শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ একদিকে যেমন আমি করছি, টাকা তুলছি, আর আরেকদিকে যেটা হচ্ছে যে বিরোধীকে নিকাশ করছি, এদেরকে দিয়ে মারধর। যে আপনি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন, একের পর এক লোক বলছে যে আমাদেরকে মারধর করতো সবসময়। এই মারধরটা সব সময় চলে, শিক্ষকদের বিরুদ্ধে চলে, ছাত্র যদি ইন্ডিপেন্ডেন্টলি কিছু কাজ করতে চায়, ভাবনা রাখে, তাদের বিরুদ্ধে চলে, বিরোধী নিকেশ করার গল্পটা সবসময় চলতে থাকে। এবং একই সাথে এদেরকে দিয়ে মিটিং মিছিল যেমন করানো হয়, আবার এদেরকে দিয়ে ভোট লুটো করানো হয়। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যদি ইয়েতে বিধাননগর নির্বাচনের দিকে তাকান, আনন্দবাজার রিপোর্ট বেরিয়েছিল যে কিভাবে মানে অটোরিকশার ইউনিয়নের লোক থেকে শুরু করে বিভিন্ন কলেজ থেকে ছাত্ররা গিয়ে মানে ভোট লুট করেছে। ফলে এই মডেল
মডেলটা কিন্তু আমি সুমনদা আমি বলছি যে পশ্চিমবাংলার উচ্চশিক্ষাটাকে জাহান্নামে পাঠিয়েছে। এবং একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই যে এটা কতদিন ধরে চলবে? 2017 সালে আপনি একটা আইন তৈরি করলেন, যে আইনটা ড্রেকোনিয়ান অ্যাক্ট, যে আইনটা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, তারপরেও আপনি উচ্চশিক্ষার অটোনমিটাকে পুরোপুরি হরণ করে এখন পর্যন্ত 4 বার চিঠি দিচ্ছেন যে হিউম্যান রিসোর্স যে ম্যানেজমেন্ট সিস্টেম, তার মাধ্যমে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে আনতে হবে। আমি আর দুটো জায়গা আপনাকে বলতে চাই সুমনদা। একটা হলো দেখুন, স্বাস্থ্য নিয়ে যখন হচ্ছিল না অভয়াকাণ্ডের বিষয়ে, আপনি স্বাস্থ্য দপ্তরের মানে স্বাস্থ্যের আধিকারিক কারা নিয়োগ করতো? তৃণমূলের কাছের লোক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সেবা দিবে, তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রভাবিত হবে, তারাই বিভিন্ন কলেজগুলোতে নিয়োগ হচ্ছিল। শত চেষ্টা করেও কিন্তু আপনি লক্ষ্য করেছিলেন যে কিভাবে আরজি করের অধ্যক্ষকে আরেক জায়গায় রাখা হয়েছিল। ফলে এরাও কিন্তু মানে ডেসপারেট, মানে শাসক দল যদি ডেসপারেট হয়ে উচ্চশিক্ষা মানে প্রত্যেকটা স্তরে যদি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে দিনের শেষে আপনারা থাকবেন বটে শাসন ক্ষমতায়, উচ্চশিক্ষাটা উঠে যাবে। আমি অরূপ চক্রবর্তীর কাছে সরাসরি যাব, কিন্তু তার আগে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে কলেজের পরিচালন সমিতি এবং যে ভাষাটা ব্যবহার করলেন ছাত্র নেতাদের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের ফলশ্রুতি কি হচ্ছে? ফলশ্রুতি হচ্ছে যে অস্থায়ী চাকরিগুলো সমস্ত কলেজের পরিচালন সমিতির সুপারিশে ছাত্র নেতারা পাচ্ছে, ঠিক যেমন হয়েছিল এই ম্যাঙ্গোর ক্ষেত্রে। আগের প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম আগের দিন যে ম্যাঙ্গো জেঠু বলতেন বিধায়ক অশোক দেবকে। আমি বলছি সেই জেঠুর সুপারিশে ম্যাঙ্গো এইখানে একেবারে কত, ভাবুন এই সাউথ ক্যালকাটা ল কলেজে কত টিএমসিপি করা সাধারণ ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী ছিল, কিন্তু যারা চাকরি পেল তাদের মধ্যে অগ্রণী এই ম্যাঙ্গো বা মনোজিৎ মিশ্র। এইখানে আমাদের আপত্তি, এবং আরও বিশেষ করে আপত্তি যে শুধুমাত্র সাউথ ক্যালকাটা ল কলেজে নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ যে কার্যত এই মডেলে কাজ চলছে, এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে এই রাজনীতিবিদ নিয়ন্ত্রিত গভর্নিং বডির সুপারিশে সরাসরি অস্থায়ী পদে রিক্রুটমেন্ট হচ্ছে ইনসাইডার, এবং যাদের ব্যাকগ্রাউন্ড বুঝতেই পাচ্ছেন, এই 10টা কারুর 10টা, কারুর হয়তো কম হতে পারে, কিন্তু মনোজিৎ মিশ্রের মতো ছেলে তাকে অস্থায়ী পদে ঢোকানো হচ্ছে, যার বিরুদ্ধে এই মামলা বাদ দিন, এর আগে গুরুত্বপূর্ণ 10টা মামলা রয়েছে, যার মধ্যে শ্লীলতাহানি থেকে শুরু করে পুলিশকে আঘাত, এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মতো মামলা অবধি রয়েছে। সে অস্থায়ী চাকরি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। বাবু, ছাত্রাবস্থা ঘুচেছে বেশ কয়েক বছর আগে, আলিপুর আদালতে প্র্যাকটিস অবধি করেন, তাও গণধর্ষণে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা এবং তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র কসবার আইন কলেজের অস্থায়ী কর্মীর পদ আঁকড়ে বসেছিলেন। তৃণমূল কর্মী মনোজিতের নিয়োগে ছাড়পত্র দিয়েছিল যে পরিচালন সমিতি, তার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। মনোজিতের কুকীর্তি সামনে আসার পরই ফের কলেজে কলেজে রাজনৈতিক মদতে নিয়োগের বিষয়টি সামনে আসতে শুরু করেছে। সাউথ ক্যালকাটা ল কলেজে ধৃত মনোজিৎ মিশ্র সেখানকার ছাত্রনেতা থেকে গভর্নিং বডি সুপারিশে সেখানকার স্টাফ হয়েছে। এ ট্রেন্ড শুধু সেই কলেজের নয়, গোটা কলকাতায় এ নজির ছড়িয়ে আছে। তৃণমূল জমানায় যারা ছাত্রনেতা, পরে সেই কলেজেরই স্টাফ হয়েছে, এ নজির কলকাতাতেই। সূত্রের খবর, আশুতোষ কলেজে ছাত্র সংসদের একদা দোর্দণ্ড প্রতাপ এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা হেড ক্লার্কের চাকরি পেয়েছেন। এই কলেজে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক কলেজের হিসেব রক্ষকের চাকরি পেয়েছেন। ওরা অনেক আগে জয়েন করেছে, আমি সেই সময় চেয়ারে ছিলাম না, আমি 23 মে মাসে জয়েন করেছি 23 সালে। সূত্রের খবর, সুরেন্দ্রনাথ কলেজে এমন 4 জনকে নিয়োগ করা হয়েছে, যাদের মধ্যে কেউ ছিলেন তৃণমূলের ছাত্রনেতা, কেউ ছিলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। আমার কলেজে 3-4 জন আছে, একজন জিএস ছিলেন, বাকিরা ছাত্র নেতা ছিলেন। অসুবিধে সুবিধে দুটোই হয়। অসুবিধেটা কিছু না, তাদের দাবি ঠাবিগুলো বেশি থাকে, কারণ কলেজের ছাত্র, তাদের অধিকারটা একটু বেশি। সুবিধাটা হচ্ছে যে তাদের থ্রু দিয়ে আমার কলেজটাকে কন্ট্রোল করতে অনেকটা সুবিধা হয়। এখানেই শেষ নয়। সূত্রের খবর, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক এখন সেখানকার নন টিচিং স্টাফ। গুরুদাস কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের একদা নেতা এখন শিক্ষাকর্মী। মনীন্দ্র কলেজে 5 জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে 2 জন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজেও শিক্ষাকর্মীর চাকরি পেয়েছেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। এই সমস্ত নিয়োগই হয়েছে 2011 সালের পর, অর্থাৎ তৃণমূলের জমানায়। যিনি ছিলেন কলেজের ছাত্রনেতা কিংবা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, তিনি পরবর্তীকালে হঠাৎ পেয়েছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কিংবা লিফটম্যানের চাকরি।
সূত্রের খবর, কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূল কর্মী মনোজিৎ যে অস্থায়ী পদে চাকরি করতেন তার বেতন দিনে 500 টাকা। কিন্তু যার কলেজের পাঠ চুকে গেছে, যিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন, তিনি কোন মোহে দৈনিক 500 টাকার চাকরি আঁকড়ে থাকেন? অনেকে বলছেন 500 টাকা তো নিমিত্ত, আসলে এর পিছনে রয়েছে মধুভাণ্ডের খেলা। ছাত্ররা শুধুমাত্র ওই কলেজে 5,000 10,000 টাকা মাইনের জন্য কলেজে থাকে না, তারা থাকে মূলত ভর্তির মাধ্যমে মুনাফা অর্জন এবং কলেজে যে কাজকর্মগুলো হয় অধিক মূল্যে সেগুলোকে সম্পন্ন করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা কলেজগুলোতে থাকে। প্রত্যেকটা জায়গায় জায়গায় ফিট করে দেওয়া হয়েছে, তাদের রোজগারের পথ খুঁজে দেওয়া হয়েছে এবং ক্যাম্পাসে পুরো কন্ট্রোল তারা নিয়ে নিয়েছে। ক্যাম্পাসটাকে একটা সন্ত্রাসের একটা ঘাঁটি বানিয়ে রেখে দিয়েছে। এত কিছুর পরও এই সব নিয়োগের মধ্যে আপত্তিকর কিছু দেখছে না তৃণমূল। যারা ছাত্ররাজনীতি আমাদের দলে তারা কি কাজ করবে না? তারা কি বেকার থাকবে? এরকম কাজ পেলে আপত্তি কোথায়? আজকে সরকার আমাদের আছে, আমাদের পার্মানেন্ট চাকরি কেউ দিচ্ছে না। অনেক ছেলে সারা বছর লাইফ নষ্ট করে পার্টি করিয়ে, তাকে যদি আপত্তি কোথায়? পুলিশ সূত্রে খবর, মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানা মিলিয়ে 11টা অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু মাথায় ছিল রাজনৈতিক প্রশ্রয়। তারই পরিণতি আজ ভুগতে হলো এক ছাত্রীকে। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা কথা পরিষ্কার বলেনি, সেটা হচ্ছে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার একটা অংশের সঙ্গে কোনোভাবে সহমত হওয়া যায় না, কিন্তু আর একটা অংশ আছে যে এতটা সত্যি কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তার সঙ্গে দ্বিমত হওয়ার কোনো উপায় নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল দল জিরো টলারেন্সে বিশ্বাসী, বুঝলাম, কিন্তু সেটা ঘটনা ঘটার আগে নাকি ঘটনা ঘটার পরে? কল্যাণ ব্যানার্জি পরিষ্কার প্রশ্ন তুলছেন যে এই ছেলের লিডারকে, যার আশীর্বাদে এত দূর বেড়েছে, কেন এতদিন তাকে ধরা হয়নি? মাথায় রাখতে হবে এটা বিরোধীদের তোলা কোনো প্রশ্ন নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্নগুলো দ্রুত একবার দেখাবো। জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? আমাকে কন্ডেম করুক, আমাকে ডিসোসিয়েট করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই কন্ডেম আগে ওদের করলেন না কেন? সেই দিন কন্ডেম করলেন না কেন? কেন এনকোয়ারি এখনো স্টার্ট হয়নি? ওনার ওপর নেতাকে, তার ওপর নেতাকে, কার আশীর্বাদে এরকম হয়েছে? একদিনে তো হয় না এরা তৈরি, নিশ্চয়ই বছরের পর বছর ধরে তারপর তো তৈরি হয়েছে। আবার বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার যে দায়ভার সমস্ত মেয়েদের ওপর চাপিয়ে দিচ্ছেন, সেই অংশের সঙ্গে সম্পূর্ণ আমি দ্বিমত, কিন্তু পাশাপাশি এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই অরূপ চক্রবর্তীর কাছে থাকবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে জিরো টলারেন্স ফাইন, কিন্তু সেটা ঘটনার আগে না পরে? সুমন, আমার বলার আগে এখানে দুজন শিক্ষা জগতের মানুষ, শিক্ষাবিদ, তারা বক্তব্য রেখেছেন। আমি প্রথমে খুব মন দিয়ে পূর্ণবাবু স্যার পূর্ণচন্দ্র মাইতির বক্তব্য শুনছিলাম। উনি এবিপিসি সভাপতি ছিলেন দীর্ঘদিন, উনি সভাপতি থাকাকালীন অনেক কাজ করেছেন। আমি জানি না উনি সভাপতি থাকাকালীন শিক্ষা দপ্তরকে যে যে কথাগুলো এখানে বললেন সেগুলো জানিয়েছিলেন কি না, কিন্তু আমার যতটুকু মনে পড়ছে, যদি আমি ভুল না হয়ে থাকি স্যার, আপনি কিছুদিন আগেই, কয়েক মাস আগেই, তখন আপনি সভাপতি ছিলেন, হীরালাল কলেজে যে সম্মেলন হয়েছিল 32তম আপনাদের সংগঠনের, সেই সম্মেলনে দাঁড়িয়ে স্যার আপনি তো এই ভর্তি প্রক্রিয়া এবং সরকারি শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছিলেন স্যার, সেগুলো অডিও ভিজুয়াল রেকর্ডেড রয়েছে। তো সেই দিনকের বক্তব্যটা ভালো, আর আজকে কি করে কালো হয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না, হতেই পারে। আর চারুচন্দ্র কলেজের একটা পার্টিকুলার কেস আপনি উল্লেখ করেছেন, সেটাও স্যার আপনি জানেন যে এই কেসটা হাইকোর্টে পেন্ডিং রয়েছে, তো সাবজুডিস ম্যাটার নিয়ে এখানে আলোচনা না করাই ভালো। দ্বিতীয়ত, এখানে বক্তব্য রাখার সময় অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী তিনি বারবার করে বলছিলেন যে সিপিএম আমলের থেকে মমতা ব্যানার্জির আমল, কি করে কেন শিক্ষাবিদরা মাথায় থাকবেন না। তো আমি বিশ্বনাথদার কাছ থেকে ভেবেছিলাম যে এটাও শুনতে পাবো যে বিশ্বনাথদা যেখানকার অধ্যাপনা করেন যেখানে, সেইখানে আমরা দেখেছিলাম যে রাজ্যপাল একজন জাজকে বিচার ব্যবস্থা থেকে তুলে এনে বসিয়ে দিয়েছিলেন মাথার উপরে ইউনিভার্সিটি চালানোর জন্য। তো সেখানে তখন বিশ্বনাথদার মুখ থেকে প্রতিবাদটা যদি নিজের অধ্যাপনার জায়গা থেকেও যদি আসতো, নিশ্চিতভাবে আমাদের ভালো লাগতো ব্যাপারটা। দ্বিতীয়ত, আমি বলছি যে কারণ আমি স্যারের কথা বলছিলাম, উনি হীরালাল কলেজে বক্তব্য রেখেছিলেন এবং ঘটনাচক্রে কি আশ্চর্য দেখুন, সমাপতি উনি হীরালাল কলেজের সিপিএম এর আমলে গভর্নিং বডির দায়িত্বে কে ছিলেন জানেন? মানস মুখার্জি, সুরভি বন্দ্যোপাধ্যায়, আমরা তো ভুলিনি জ্যোতি বসুর জীবনীকার কি করে তারা দায়িত্ব পান। শিক্ষায় অনিলায়ন মডেল, সুমন এই নামটা তখনকার তারানন্দ বলেছে,
পুরোনো আর্কাইভ ঘাটলে হাজার হাজার ভুরি ভুরি, আমি বলছি না, কিন্তু যে ঘটনা ঘটেছে সুমন, সেই ঘটনা অনিলায়নের পাল্টা তো মমতায়ন হতে পারে বলছি না। আমি কেন বলছি, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দনীয়। 12 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে। শুধু তাই না, এমনকি বিজেপির বিধায়ক, আমার পরে সম্ভবত বিজেপির প্রতিনিধি বলবেন, বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল বলছেন যে আমাদের সিবিআই এখানে লাগবে না, কলকাতা পুলিশ তদন্ত করুক, আস্থা আছে। নির্যাতিতার পরিবার বলেছে কলকাতা পুলিশ যে কাজ করেছে আমরা ভরসা রাখছি, অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। সমস্যাটা অন্যখানে। আজকে বিজেপি ওই কসবায় মিছিল করছিল, ওই মিছিল ওখানে উল্টো দিকে একটি অন্য সংগঠন তারাও প্রতিবাদ করছিলেন এই ঘটনার প্রেক্ষিতে। কয়েকটি মেয়ে, তারা এটা মনে থাকবে আমরা সবাই কেউ সেই ঘটনার পক্ষে ছিল, কেউ বিপক্ষে ছিল, কিন্তু 14ই আগস্টের রাত দখল, বাংলার অসংখ্য মায়েরা তারা রাস্তায় নেমেছিলেন বিচার চেয়ে। সেই রাত দখলের বিচারে চাওয়া একটি মেয়ে, তাকে প্রকাশ্যে শ্লীলতাহানি করা হলো, তার জামা কাপড় ছিঁড়ে ফেলে বিজেপির নেতা কর্মীরা তারা কুৎসিত গালিগালাজ করছে। সেই মেয়েটির ভিডিও আজকে ভাইরাল সমাজ মাধ্যমে। যারা ধর্ষণের মতো একটা ঘৃণ্য ঘটনার জন্য বিচার চাইতে গিয়ে আরেকটা মেয়ের সাথে এই ধরনের আচরণ করছে, তারা মানুষকে কি বিচার দেবে? আজকে বিজেপির প্রতিনিধিদের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে না। হ্যাঁ, অন্যায় হয়েছে, আজকে এই রাজ্যে প্রতিনিধি দল এসছে। কারা এসছে সেই প্রতিনিধি দলে? বিপ্লব দেব ত্রিপুরার সেই কলুষিত মুখ্যমন্ত্রী, যার আমলে বিরোধীরা সব বাড়ি ছাড়া, পঞ্চায়েত তুলে নেওয়া হয়েছে, এবং শুধু তাই না, অভিষেক ব্যানার্জির কনভয় ছেড়ে দিন, ভাঙচুর করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ নেত্রী, তাকে শ্লীলতাহানি করা হয়েছিল সুস্মিতা দেবকে বিপ্লব দেবের সময়। সতপাল সিং হাতরাসের সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছিলেন? যে সরকার বা পুলিশ কেউ ধর্ষণকে আটকাতে পারে না। এটা হচ্ছে বিজেপির নেতা মীনাক্ষী লেখি। আপনার মনে থাকবে সুমন, আপনার চ্যানেলেই বারবার বলা হয়েছে তুম আভি চুপ রাহো বরনা ইডি আ জায়েগা। কেন্দ্রীয় মন্ত্রী বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে সাংসদ বক্তৃতা দিলে তার বাড়িতে ইডি রেড হবে। আর আরো ভালো হচ্ছে মনন মিশ্র, একজন বিচারপতির বিরুদ্ধে যখন এই ধরনের ঘটনার অভিযোগ উঠেছিল, নির্যাতনের অভিযোগ, তখন নির্যাতিত মহিলাদের কথা সবসময় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এই যাদের মানসিকতা, তারা এসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমে। ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কবে এর উত্তর সজল দেবে, বাকি উত্তর দুজন মাস্টারমশাই দেবে। আমার শুধু অরূপের কাছে একটা প্রশ্ন। অরূপ, তুমি কোন পরিচালন সমিতির মাথায় আছো? মানে তার কারণটা কৌতূহলে করলাম, তার কারণটা আমি প্রশ্নটা ছিল পরিচালন সমিতি দিয়ে, তুমি তোমার মতটা বললে না। একটা জিনিস ছোট্ট একটা ওয়ান লাইনে বলে দিই, স্টুডেন্ট ইলেকশন নিয়ে অনেক কথা বললেন, যে স্টুডেন্ট ইলেকশন হলে ধর্ষণ হয় না। এই আমি তো আগে একবারও সেই কথা তখন বলেনি, একবারও সেই কথা কেউ বলেনি, একবারও সেই কথা কেউ বলেনি। আমি তিনজনের কাছেই যাব, কিন্তু আমার পরিষ্কার কথা হচ্ছে যে স্টুডেন্ট ইলেকশন, ছাত্র নির্বাচন ধর্ষণের বিকল্প টোটকা নয়। সে তো সাধারণ নির্বাচন হলে বছর 5 বছর একটা নির্বাচিত সরকার এলে কি অপরাধ কমে? আমাদের অভিজ্ঞতা তো সে কথা বলে না। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে নিয়মিত কেন ছাত্র নির্বাচন হবে না? সবথেকে বড় কথা, ছাত্র নির্বাচনের বদলে আবার সেই মডেলের কথায় যেতে হবে, যেভাবে মনোজিৎ মডেল চেপে জাঁকিয়ে বসছে। তার কারণ গণতান্ত্রিক কোনো আদান প্রদানের জায়গা থাকছে না। যেটা থাকছে সেটা হচ্ছে বহিরাগতদের দখলে। এবং তারপর স্যার যেটা বললেন, একাধিক অধ্যক্ষর সঙ্গে প্রকাশ্যে অন ক্যামেরা অফ ক্যামেরা কথা বলে দেখবেন, প্রত্যেকে বলছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে জুলুমবাজি, অডিট বা হিসেব চাইলে অত্যাচারের মাত্রা বেড়ে যায়। এই অরাজকতা কিভাবে শিক্ষা ব্যবস্থায় দিনের পর দিন চলতে পারে? কিন্তু আমি উত্তরের জন্য আমি মানে সত্যি অরূপের স্মৃতি যে এতটাই দুর্বল আমি ভাবতে পারিনি, কারণ ওকে আমি স্ট্রং ম্যান মনে করি। আপনার স্টুডিও শুধু বাদই দেন, আমার নিজের সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ করেছে, অরূপকে বলছি যে বিশ্বনাথ চক্রবর্তী ফেসবুকে আমি স্ট্রংলি প্রশ্ন তুলেছি যে যেমন করে ভাইস চ্যান্সেলর নিয়োগ একতরফা ভাবে মমতাও করতে পারেন না, আইন তৈরি করে যেটা করেছে রাজ্যপালও করতে পারেন না। আপনার স্টুডিওতে আমি এই কথা বলেছি, আমি কাগজের নাম বলছি না, একাধিক কাগজ আমাকে কোট করে বলেছে যে বিশ্বনাথ চক্রবর্তী মনে করেন যে রাজ্যপালেরও একতরফাভাবে করা উচিত নয়, একটা নির্বাচিত সরকারকে অগ্রাহ্য করে। আবার মুখ্যমন্ত্রী যেভাবে আইন তৈরি করে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চাইছে, সেটাও ঠিক নয়। ফলে রাজ্যের আমি বলছি সমস্যা এই যে আপনি লক্ষ্য করলেন, মানে দুটো রাজনৈতিক দলই আজকে বিজেপি বিরোধী দল আছে, এরপরে আমাদের সজল গিয়ে বলবে। আপনি আমায় বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো প্রতিষ্ঠান আছে, আরএসএস এর লোক
যতগুলো প্রতিষ্ঠান আছে। সিপিআইএম এর আমলে বেশিরভাগ সিপিএম এর লোক ছিল, এবং আজকে তৃণমূলের আমলে তৃণমূল তার নিজের রাজনীতির অবস্থার জন্য সমস্ত তৃণমূলের নেতা দিয়ে ভরিয়ে দিয়ে গেছে। আমরা যারা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলি, আমরা শিক্ষার অটোনমি নিয়ে প্রশ্ন তুলি, আমরা মনে করি 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে আইনটা তৈরি করেছেন সরাসরি বিশ্বাসঘাতকতা করেছেন। আইনটার মাধ্যমে পুরোপুরি বিশ্ববিদ্যালয় এবং কলেজকে অধিগ্রহণ করেছেন, বিশ্ববিদ্যালয়ের কলেজকে এক একটা দপ্তরে পরিণত করেছেন। এই অবস্থাটা উনি তো আমাদের বলেননি। পরিবর্তনের সময় দিনের পর দিন উনি আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন, একটা গণতান্ত্রিক পরিবেশ দিবেন, একটা সুস্থ শিক্ষা প্রতিষ্ঠান দিবেন। আপনি দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করেছেন শুধুমাত্র দিনের বছরকে বছর শাসন করবেন জন্য। বেশ বেশ, আমি দ্রুত একবার, যেহেতু একদম নাম করে পূর্ণচন্দ্র মাইতি, অরূপের অভিযোগ যে হীরালাল কলেজে আপনি এই সরকারের তার সিস্টেমের ভূয়সী প্রশংসা করেছেন। হ্যাঁ, যে কাজগুলো ভালো ভালো কাজকে, সামাজিক কাজগুলোকে ভালো বলেছি, কিন্তু শিক্ষাক্ষেত্রে ভালো না করলে, শিক্ষা প্রশাসনকে ভালো না চালালে আমি কি করে ভালো বলবো? সেটাই বললাম, আমি তো সেদিনকে ভালো লেগেছিল, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জানেন এখনো দুটো জিনিস ভালো লাগতে পারে, তিনটে জিনিস খারাপ লাগতে পারে, অথবা ভাইসি ভার্সা। তিনটে জিনিস ভালো লাগতে পারে আর দুটো জিনিস খারাপ লাগতে পারে। পার্সোনালি চিঠি দিয়ে জানিয়েছি অনেকগুলো। সেটাই বললাম, আপনাকে থ্যাংক ইউ। আমার মনে হয় পূর্ণবাবু তখন চেয়ারে ছিল, এটা অনেকটা জহর সরকারের মতো। জহর সরকার যতদিন এমপি পদে ছিলেন উনি খুব একটা কিছু বলতে পারেননি। আজকে উনার নিজের পদ নেই, উনি পরিষ্কার মানে তার অন্তরাত্মা জেগেছেন, তিনি এখন বলছেন। একটা সময় সরকারের পক্ষে ছিলেন, তখন বলতে পারেন। ঠিক, কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে জহর সরকারের অন্তরাত্মা কিন্তু জেগেছিল তার সাংসদ থাকার সময়, এবং তিনি পদত্যাগ করে তারপর মুখ খুলেছিলেন, যেটা তার আদর্শের দিক থেকে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। আমি তুলনায় যাব না, কিন্তু পরের প্রতিবেদন আপনাদের সঙ্গে যাওয়ার আগে আমি সজল ঘোষকে পোডিয়ামে যেতে বলবো। তার কারণ মদন মিত্র একটা মারাত্মক কথা বলেছেন। আপনারা জানেন যে মেয়েদের জোটবদ্ধ হয়ে থাকতে বলছেন, একা একা কোথাও না যেতে বলছেন। এমনকি এই মেয়েটি তার শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, সেখানে মদন মিত্র প্রশ্ন তুলেছেন যে বাবা মাকে নিয়ে গেলেন না কেন, পার্টির অন্যান্য কর্মীদের নিয়ে গেলেন না কেন, কেউ ডাকলে যাবেন না, তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে যাবেন। আমার যখন প্রথম মদনদা বলেছিলেন, আমার প্রথম প্রশ্নটা ছিল যে এই তৃণমূল কর্মী মনোজিৎ তো তৃণমূল কর্মী শুধু নয়, নেতা। মানে নেতা ডাকলে কর্মীদের নিয়ে যেতে হবে, নাকি কর্মী ডাকলে নেতাদের নিয়ে যেতে হবে? আমি বিষয়টা বুঝলাম না। মানে আমি কোনো মানুষ, সুস্থ মানুষ প্রশ্ন তুলবেন যে মদনবাবু কি তাহলে মেনে নিচ্ছেন যে তৃণমূল আমলে মোটামুটিভাবে রাজ্যটা জঙ্গলের রাজত্ব? তার কারণ কোনো ছাত্রীকে বা কোনো মানুষকে কেউ ডাকলে তিনি লোক জোগাড় করে কেন নিয়ে যাবেন এবং জোটবদ্ধ হয়ে ৩-৪ জনে কেন ঘুরবেন? আমি দ্রুত একবার, এক্ষুনি অরূপ বলবে এবং যথার্থ বলবে, সঠিক কথা বলবে যে তৃণমূল তো ডিজোন করেছে, এই মন্তব্যের নিন্দা করেছে। কিন্তু আমার প্রশ্নটা আরও গভীর, যে তৃণমূলের দুটো সিদ্ধান্ত আপনাদের সামনে আজকে রাখবো, যেটা কিন্তু কোথাও মনে হচ্ছে মদন মিত্রের এই মনোভাবের রিফ্লেকশন। কেন বলছি এত বড় কথা, আগে একবার দেখবো মদন মিত্র ঠিক কী বলেছিলেন। আপনি গেলেন যখন, আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে। নিজের কলেজের, সেই কলেজের একজন স্টাফ ডাকছেন, তাতে অন্য মেয়েদের সঙ্গে নিয়ে যেতে হবে, বাবা মাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমি বলছি কোন জঙ্গলের রাজত্ব? আমি ঠিক এইখানে উড়িয়ে দেওয়া যেত, কারণ তৃণমূল তো ডিজোন করেছে এই মন্তব্য, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে, দেখুন কেন বলছি যে মদন মিত্রের এই অ্যাটিটিউডে রিফ্লেক্টেড হয়েছে সরকারের সিদ্ধান্তে। আজ থেকে এই সাউথ ক্যালকাটা ল কলেজে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সমস্ত ক্লাস বন্ধ হয়ে গেল। আমি বিস্মিত হলাম যে তদন্তের প্রয়োজন যদি হয়, অনায়াসে কলকাতা পুলিশ আমার ধারণা প্রথম দিনই দিয়েছে এবং যথেষ্ট দ্রুততা তৎপরতার সঙ্গে দিয়েছে। সেটা হচ্ছে ইউনিয়ন রুম আর ওই গার্ড রুম, এই দুটো কর্ডন করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সিল করে দিয়েছে। তাহলে তদন্তের প্রয়োজন বিষয় নয়? তাহলে কেন একজন সাধারণ ছাত্রছাত্রী যিনি ওই কলেজে ক্লাস করেন তার নিরাপত্তা কি সরকার দিতে পারছে না? নয়তো কেন সাধারণ ছাত্রছাত্রীদের ক্লাস বন্ধ হয়ে যাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনাদের মনে করিয়ে দেবো যে আরজিকর ঘটনার পর সরকারি নির্দেশিকা ছিল যে রাতে মহিলাদের যথাসম্ভব কম ডিউটি দিতে হবে, তাদের দলবদ্ধভাবে এই থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। সেদিনও প্রশ্ন করেছিলাম যে তাহলে মহিলারা নিরাপদ নয় বলে 2 দিন পরে আসবে, ইলেকশন এসে যাচ্ছে, মহিলাদের পর্দানসীন করে দাও।
ঘর বন্ধ করে দাও। আমি বলছি যে একদিকে নারী পুরুষ সমানাধিকার বলবো, আর অন্যদিকে মহিলাদের বলবো একসঙ্গে ঘুরতে, নাইট ডিউটি না করতে। কিন্তু তালিবানি শাসনের দিকে যাচ্ছে বাংলা। সজল মানবে কিনা জানি না। সুমনদা, আমি একটু কনফিউজ, মানে কার কথার উত্তর দেব? মদন, কুণাল, অরূপবাবু, তারপর ওরা এখন দুর্বল বলে আবার দোনালা বন্দুক হিসেবে দুজনকে নিয়ে আসতে হচ্ছে। একজনের হয়তো বলতে লজ্জা হয়, আমাকেও একটু বেশি সময় দেবেন, কারণ ওরা তো দুজন মিলে বলবে। আপনি বলছেন মানে ফলের রাজা হচ্ছে ম্যাঙ্গো, পচাম পচাম বললে তো হবে না, ফলের রাজা ম্যাঙ্গো। সেরকম তৃণমূলের ছাত্র নেতাদের মধ্যে রাজা হচ্ছে এই সমস্ত কোথাও ম্যাঙ্গোর জেঠুকে আলফানসো, সে হতে পারে, অরূপদা বলবে বা পরে এসে বলবে। তো ঘটনা হচ্ছে যে ম্যাঙ্গোর জেঠু আলফানসো হলো, সে আমি হলো, এর বাইরে যেতে পারলো না। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, আপনারা একটা কথা বলুন যে আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, আমরা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। কৌস্তবও ছাত্র রাজনীতি করতো, অরূপদাও কম বেশি ছাত্র রাজনীতি করেছে। আমরাও অনেক সময় কলেজ পাশ করার পরেও ছাত্র রাজনীতিতে আমাদের যোগাযোগ ছিল, এই সত্যকে অস্বীকার করাটা বাস্তবসম্মত নয়। আপনারা আমাকে বলুন, আমরা ভর্তির সাথেও যুক্ত ছিলাম, এই ক্যামেরার সামনে বলতে আজকে কোনো দ্বিধা নেই। এসএফআইও করতো, কিন্তু সেই যুগে অসংখ্য সংঘর্ষে আমরা জড়িয়েছি, কিন্তু কখনো কেউ কারোর বিরুদ্ধে টাকা নেওয়া যায় যে ভর্তি করে, এই বিষয়টা আমাদের জানতাম না। আমরা পার্টিকর্মী ভর্তি করতাম। সেই সময় আমরা যখন ছাত্র পরিষদ করতাম, তখন মমতা দিও আমাদের কলেজে চিঠি লিখতেন, কারণ আর কোথাও চিঠি লেখার জায়গা ছিল না। মুশকিল হচ্ছে যে আজকে শুধু টাকা টাকা টাকা, সেখানে নেতাদের চিঠিরও কোনো ভূমিকা নেই। আমি আপনাকে বলছি যে আপনারা বলছেন যে ধরুন যেই অ্যাডমিশন, এই গভর্নিং বডি, আমি বলছি গভর্নিং বডির প্রেসিডেন্টকে আপনারা খুঁজলেন, 4-5টা নাম দেখালেন, সেই নামের মধ্যে একজন যদি আগামী দিন মনোজিতের জায়গা নেয়, তাহলেও কিন্তু আপনি অবাক হবেন না। যদিও সেই নামটা আমি আপনাদের সামনে বললাম না, ওটা আমি গুপ্ত রাখলাম। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন কলেজ করেছি, আমাদের কখনো তারপরেও কলেজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের তো কখনো নন টিচিং হতে হয়নি, আমাদের কখনো শিক্ষাকর্মী হতে হয়নি। একজন ধরুন শামীম কালকে গিয়ে একটা কলেজের লিফটম্যান হয়ে গেল, সাফাই কর্মী হয়ে গেল, তাহলে তো অর্থনৈতিক অবস্থাটাও ভাবতে হবে যে ওকালতি ব্যবসা ভালো চলছে না তৃণমূলীদের। এই যে পুরো ব্যবস্থা সজল, এবং মানে দিনে 500 টাকা, এবং সেইটাও কিন্তু মানে খুব অল্প, বোধহয় 45 দিনের ব্যবধানে এই চাকরি রিনিউ হয়, কিন্তু কোনো সিকিউরিটি অবধি নেই। তাহলে কোন মধুভাণ্ড আছে যে সেখানে চাকরিটা নেবে প্রাইভেট প্র্যাকটিস না করে? কলেজের ভেতরের কন্ট্রাক্টরি, বাইরে যেমন প্রমোটার রাজ চলছে, কলেজের ভেতরে কন্ট্রাক্টরি রাজ চলছে। আমি কলেজটা দীর্ঘদিন রাজনীতি সামলেছি বলে আমি বলতে পারি কথা, কিন্তু আমরা কখনো জীবনে কখনো ভাবতে পারিনি যে কলেজে কে কন্ট্রাক্টর হবে সেটা আমি ডিসাইড করব। আর রইল বাকি ফেস্ট সোশ্যাল এই সমস্ত কথা হচ্ছে, আমি এখানেও দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের থেকে ব্যক্তিগতভাবে যদি বলি, আমার থেকে বেশি কেউ এই প্রোগ্রামও করেনি। আমি 12-14 বার ইন্ডোর স্টেডিয়াম করেছি। সেই মুহূর্তে যারা যারা বোম্বেতে আর্টিস্ট ছিলেন, বাংলায় আর্টিস্ট ছিলেন, সবাই আমাদের কলেজে এসে বিনা পয়সাতে করেন। তুমি টাকার জোগাড় কোথা থেকে করেছো? কোম্পানির ঘরে ঘরে যেতাম, মানুষের কাছে যেতাম, আমরা গিয়ে লোকের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে টিকিট বিক্রি করেছি, আমরা ঘুরেছি, খেটেছি। তখনকার চাহিদাও এত ছিল না যারা আর্টিস্ট ছিলেন। কিন্তু বিষয় হচ্ছে কলেজের টাকা লুট করব, এটা কিন্তু তখন আমাদের মাথায় ছিল না। আপনার এই হাউসেও এমন 2-3 জন আছে যারা তখন আমার সঙ্গে ছিল বা আমার বিরুদ্ধে ছিল, এমনও লোকজন আছে, কিন্তু তারাও কেউ এটা কখনো ভাবতে পারিনি। আমি বলছি আজকে কোথায় এসে দাঁড়িয়েছি। বলছে রক্ষকই যদি ভক্ষক হয়, বলছে যে সহপাঠী যদি ধর্ষণ করে আমরা কি করব। আরে সহপাঠী যদি তৃণমূল করে, তাহলে তার দায়িত্ব তো তৃণমূলের নেতাদের নিতে হবে। মদনদা বলছে সঙ্গে করে কাউকে নিয়ে গেল না কেন, এগুলো মানে মদনদাকে অর্বাচীন বলতেও আমার খারাপ লাগে, কিন্তু এই কথাটা তো ঠিক সভ্য মানুষের মতন হলো না। আমি যদি আজকে প্রশ্ন করি যে পিয়ালিও যদি সঙ্গে করে মাঝে মাঝে 2-4 জনকে সঙ্গে নিয়ে যেত, না আপনার আপত্তিটা, কিন্তু এটা বাস্তব, তাহলে তো এই ধরনের ঘটনা হয়তো ঘটতো না। এটা কোনো কথা যে রাত্রে বেরোতে পারবে না, সঙ্গে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে, পিয়ালি ওই আচ্ছা নামটা করবো না। আমার বক্তব্য যে কেউও সঙ্গে যাবে, তৃণমূল নেতাদেরও, মানে এখানে 3 জন ছিল, তৃণমূলের নেতা ডেকে নিয়ে এলে ও তো 4 জন, আর কর্মী ডেকে নিয়ে এলে পার্টি অফিস থেকে, তাহলে 4 হয়ে যেত সংখ্যাটা। এই যদি বর্তমান পরিস্থিতি হয় তাহলে ভীষণ খারাপ। আমি বলছি শুনুন, আপনারা কয়েকজন গভর্নিং বডির প্রেসিডেন্টের কথা বললেন, আমি বলছি বাপ বেটারা এখন ছাত্র নেতা, এটা কখনো দেখেছেন? ছাত্র নেতা নেতৃত্ব দেওয়ার একটা বয়স থাকে।
থাকে। আমার ছেলে কলেজ পাস করে গেছে, আমি আর কলেজের মুখ হবো না কখনো, হইনি, বহুদিন আগেই ছেড়ে দিয়েছি। এখন বাপও কলেজ যায় সকালবেলা উঠে, ছেলেও কলেজ যায়, দুজনকেই সিইউ নমিনি করে বিভিন্ন কলেজে তাদেরকে গভর্নিং বডির মেম্বার করে পাঠানো হয়েছে। আপনারা বলছেন যে শুধু প্রেসিডেন্টের কথা, আমি বলছি গভর্নিং বডির মেম্বার যারা তারাও পার্টি করেনি, এক লাইন বলেনি। এবং আমি বলছি এই সমস্ত কলেজ থেকে কান কাটা, বেহায়া, এরা লাখ লাখ নয়, আমি বলছি কোটি কোটি টাকা তোলে। এবং সেই অঞ্চলের যারা গভর্নিং বডির প্রেসিডেন্ট আছেন সেই সব কলেজের, তারা এগুলো সব কটা জানেন। আমার বক্তব্য বলেনি যে বলছে যে সরকার, বিপ্লব দেব কোনোদিন বলেছিল যে সরকার পুলিশ এবং পুলিশ ধর্ষণ আটকাতে পারে না, সরকার পুলিশ ঠিকই বলেছে, কিন্তু সব ধর্ষণের পেছনে তৃণমূল কর্মী থাকবে এটাও তো চলতে পারে না, এটার উত্তর দিক। দেখো ওই তৃণমূল কর্মী একজন ওই দিল্লি থেকে মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপরে কিরকম ইন্টারন্যাশনাল যোগাডের আগে যোগা প্র্যাকটিস করছিল, তার বান্ধবীকে গাড়ি থেকে নামিয়ে সারা ভারতবর্ষে ভাইরাল হয়েছিল সিসিটিভি ফুটেজটা। তারপর তৃণমূলের বাংলা নিয়ে কথা বলো, বাংলার ছেলে, বাঙালির ছেলে, বাংলার সংবাদ মাধ্যম দেবে না তো। এমএলএ, বিজেপির এমএলএ, সে তার মহিলা সহকর্মীকে এফআইআর করলো, তারপর এফআইআর করার জন্য তাকে বাংলার উদাহরণ বাড়িতে ডেকে না, ওখানে আমি থাকি না, ওখানে আমি বাস করি না। রাজনীতির তরজার বাইরেও মদনদা কিন্তু অনেক পুরনো নেতা এবং গ্রাসরুট লিডার। ওনার বক্তব্যটা কিন্তু দুটো জায়গা থেকে তাৎপর্যপূর্ণ। একটা হলো রাষ্ট্র তাহলে উইথড্র করে নিচ্ছে, অর্থাৎ তুমি তোমার সহকর্মীদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করো, তার মানে রাষ্ট্রের আর কোনো ভূমিকা থাকছে না, মানে কার্যত পুলিশ প্রশাসনের আর কোনো ভূমিকা থাকছে না, এটা ইঙ্গিত করছে এক। আর দ্বিতীয় যেটা, সেটা হলো পশ্চিমবাংলায় ললেসনেসরা কোন লেভেলে গেছে যে মদন মিত্র একজন এমএলএ ও প্রাক্তন মন্ত্রী, তিনি অ্যাডভাইস করছেন যে সবাই মিলে গোষ্ঠীবদ্ধভাবে থাকো। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আমি প্রশ্ন তুলবো যে রাষ্ট্র কি সত্যি নিজেকে উইথড্র করতে পারে নিরাপত্তা থেকে? এই কথা যখন উঠলো, আমার পরের বক্তা একটু পরিবর্তন করলাম, আমি রাহুলকে পোডিয়ামে পাঠাতে চাইবো। তার কারণ বিশ্বনাথ চক্রবর্তী প্রশ্ন তুলছেন যে রাষ্ট্র অর্থাৎ রাজ্য তার দায়িত্ব কি উইথড্র করলো। আমি বলছি এইখানে এই যে মনোজিৎ মিশ্র আজকে যতই একেবারে অফিসিয়ালি খুব ছোট নেতা, অখ্যাত নেতা, একেবারে পেরিফেরির বাইরে, র্যাডারের বাইরের নেতা বলে তাকে মানে কার্যত হেয়জ্ঞান করা হোক, ব্যাপারটা কিন্তু আদতে তা ছিল না। ছিল যে না, সেই সাক্ষ্য দিচ্ছে এবিপি আনন্দের আর্কাইভ। কি দেখছি আর্কাইভে? 8ই ডিসেম্বর, খুব মন দিয়ে আলোচনার এই অংশটা একটু সবাইকে লক্ষ্য করার অনুরোধ করব। কলেজে থাকতে হলে টিএমসিপি করতে হবে, এই অভিযোগ এবং তাতে রাজি না হওয়ায় একজন ল কলেজের ক্যাম্পাসে আইনের এক পড়ুয়া, আমি ইচ্ছে করেই তার নামটা এখানে প্রকাশ করছি না, র্যাগিংয়ের শিকার হন। এবং তারিখটা লক্ষ্য করবেন 8ই ডিসেম্বর 2022। যা যা বলছি এর সমস্ত এবিপি আনন্দের আর্কাইভে কাগজে কলমে শুধু নয়, একেবারে রেকর্ডেড আছে। কলেজ পরিচালন সমিতির সভাপতি এবং বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সামনে ওই পড়ুয়া এবং তার পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছিল। একজন অশিক্ষক কর্মচারী ক্যামেরার সামনে ঠিক কী বলেছিলেন, এবিপি আনন্দ কী প্রশ্ন করেছিল, এইবার আপনাদের সামনে রাখবো। মনে রাখবেন এই আজকে সমস্ত গোটা ঘটনার কেন্দ্রবিন্দুতে যে সাউথ ক্যালকাটা ল কলেজ, সেখানকার ঘটনা। কি বলছেন অশিক্ষক কর্মচারী, এইবার দেখুন। সত্য চেপে দেওয়ার জন্যই এগুলো করা হয়, এদের নামে কেস দেওয়া, এবং আমার নামেও মলেস্টেশনের কেস দিয়ে ম্যামের কাছে লিখিত অভিযোগ। কেন জানেন? তা হচ্ছে বেআইনি অ্যাডমিশন ম্যামকে দিয়ে করাবে। এই স্টুডেন্ট ইউনিয়ন। কোন দলের? এখানে টিএমসিবি স্টুডেন্ট ইউনিয়ন। এইবার আসুন স্টুডেন্ট ইউনিয়নের ভূমিকা নিয়ে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তাঁর অভিযোগ কি? মারাত্মক অভিযোগ করছেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। আবার বলছি, এবিপি আনন্দ আর্কাইভ সাক্ষ্য দিচ্ছে ঠিক কোন জায়গায় গেছিল এই দুর্বৃত্তদের মৌরসি পাট্টা। দেখুন, আমি একটা নোটিশ করেছি কলেজে যে 1:25 বেল বাজলে কলেজ প্রিমিসেস খালি হয়ে যাবে, কারণ এটা আমাদের মর্নিং কলেজ। জিবি প্রেসিডেন্ট এসে আমাকে বললো যে তুমি স্টুডেন্টদের সঙ্গে মানে কোঅপারেট করছো না, তুমি সব ব্যাপারে বাধা দিচ্ছ, কমন রুমটা খোলা রাখতে হবে। আমি 1:25 একটা নোটিশ করেছিলাম, তো কমন রুমটা খোলা রাখতে হবে, স্টুডেন্টদের সব ব্যাপারে তুমি বাধা দিচ্ছ। জিবি প্রেসিডেন্ট। আজকে ভাবুন, যদি এই ভাইস প্রিন্সিপাল যা করতে চেয়েছিলেন
তার নোটিশও আমার কাছে আছে, তার নোটিশের যে ভাবনাটা ছিল যে 1:25 বেল বাজলে কলেজ প্রিমিসেস খালি হয়ে যাবে, তাহলে এই ধর্ষণের ঘটনাই ঘটতো না। এই রিপিট কোনো অবকাশই ঘটতো না যদি এই ভাইস প্রিন্সিপালকে তখনকার জিবি প্রেসিডেন্ট, বুঝতেই পাচ্ছেন কার দিকে ইঙ্গিত, বাধা না দিত। এইবার আসুন ঘটনার দিন 8ই ডিসেম্বর, সেই মহান বিরাট ছাত্র নেতা 2022 মনোজিৎ মিশ্র, এই যাকে বলা হচ্ছে না ছোট নেতা, আমরা জানি না, আচ্ছা এরম কাজ করেছে তাহলে নিশ্চয়ই তৃণমূল করে না, তৃণমূলের কেউ এই কাজ করতে পারে না। মনোজিৎ মিশ্র ইজিক্যাল টু তৃণমূল কংগ্রেস, এই ছিল তার পরিচয়। কতটা ক্ষমতাশালী একজন ছাত্রনেতা হলে সে বলতে পারে তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম নিয়ে কথা বলে। যে ঘটনাটা হয়েছে, আমি একজন যেহেতু জেলার দায়িত্বে আমাকে দিয়েছে দল, লক্ষ্য করুন শব্দগুলো, যেহেতু জেলার দায়িত্বে আমাকে দায়িত্ব দিয়েছে দল, তাই আমি ওই ব্যাপারে অবগত। দল খতিয়ে দেখছে, দৃষ্টান্তমূলক পদক্ষেপ দলের তরফ থেকে নেওয়া হবে। আমি বলছি দলের তরফে কে বলছেন? যাকে এতদিন ধরে ছোট নেতা সাজানোর চেষ্টা হচ্ছে, সেই ওয়ান অ্যান্ড অনলি মনোজিৎ মিশ্র। কি বলেছিল মনোজিৎ? তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম নিয়ে কথা বলে। যে ঘটনাটাই হয়েছে, আমি একজন জেলার যেহেতু দায়িত্বে আমাকে দিয়েছে দায়িত্ব দল, তাই আমি ওইখানে আমার ওই ব্যাপারে আমি অবগত। দল খতিয়ে দেখছে, দৃষ্টান্তমূলক যেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত দল থেকে সেটা নেওয়া হবে। এবার দেখুন 2022 সালে 9ই ডিসেম্বর এই ক্যালকাটা, সাউথ ক্যালকাটা ল কলেজের তরফ থেকে এই বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে বহিরাগতদের কলেজে ঢোকার অনুমতি নেই, প্রাক্তনীদেরও অনুমতি নিয়ে কলেজে ঢুকতে হবে। যদি প্রয়োজনে কাউকে ঢুকতে হয় সেক্ষেত্রে নাম, পরিচয়, ফোন নাম্বার, কি পরিচয় তার, কি প্রয়োজন, কোন প্রয়োজনে সে কলেজে ঢুকছে সেটা বিশদে জানাতে হবে। 5 নম্বর, নো আউটসাইডার্স আর অ্যালাউড ইন দ্য কলেজ প্রিমিসেস, অনলি এক্স স্টুডেন্টস আর অ্যালাউড আফটার টেকিং প্রায়ার পারমিশন ফ্রম দ্য কলেজ অথরিটি ইফ রিকোয়ার্ড। 5 নম্বর পড়লাম। 10 নম্বর, অনলি আউটসাইডার্স আর অ্যালাউড বাই এনরোলিং দেয়ার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার অ্যান্ড দ্য পারপাস of the visit in the register of the college at the front desk। ঘটনাবলী সাক্ষী দিচ্ছে এই কলকাতা পুলিশের অত্যন্ত দ্রুত এবং প্রশংসনীয় যে তৎপরতা এই ক্ষেত্রে দেখেছি, প্রথম দিন থেকে তার প্রশংসা করেছি, যে এর একটাও ফলোড হয়নি। এর দায় কার? বিশেষ করে সেই লোকটির যে বলছে যে তৃণমূল ছাত্র পরিষদের তরফে সে ইন্টারভিউ দিচ্ছে এবং দল তাকে র্যাগিংয়ের মতো ভয়ঙ্কর বিষয় খতিয়ে দেখে তার কথায় গুরুত্ব দিচ্ছে বলে সে দাবি করছে। এই ইন্টারভিউ কিন্তু টেলিকাস্ট হয়েছিল, অর্থাৎ দল যদি মনোজিৎ মিশ্র সম্পর্কে না জানতো, রিজয়েন্ডার আসতো। মুখপাত্ররা যারা স্টুডিওতে আসেন সেই মুখপাত্ররা বলতেন যে কার ইন্টারভিউ দেখিয়েছেন সুমনদা, এ তো ইন্টারভিউ চলারই কথা না, একে কেউ চেনে না। তা হয়নি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানেই মনোজিৎ মিশ্র। এই ছিল পুরো দায়টা তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস থেকে আঙুল উঠছে, কোথাও কোথাও একটা পারসেপশন না। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা যদি নিজের দায়, দলের দায়টা নিজের ঘাড়ে নেয়, তাই তো হবে বছরের পর বছর, 1-2 মাস নয়। বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে নিতে হবে, কেন অত্যন্ত ন্যাক্কারজনক ঘৃণ্য অপরাধ হয়েছে এবং সেটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। দলও বলেছে আর যে করেছে তার আগে 10টা ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও পুলিশকে মারা, ছুরি চালানো, ধারালো অস্ত্র নিয়ে মামলা, সে তা সত্ত্বেও তৃণমূল তাকে অস্থায়ী চাকরিটা দিয়েছে গভর্নিং বডির সুপারিশে, কোনো অভিযোগ নয়, ফ্যাক্ট। এগুলো সুনিশ্চিতভাবে তদন্তের আওতায় আসা উচিত। তোমায় বলি পরিসমন, আজকে ধরো যে মনোজিতের বাবা, সে কি জানতো যে মনোজিৎ আগামী দিনে ধর্ষণ করবে বা ছেলেটি ধর্ষণকারী হবে? এর দায় কি তার আছে? তার নিশ্চয়ই তার দায় নয় তো? অবশ্যই আছে। এক সেকেন্ড, যখন ছেলের বিরুদ্ধে 10টা এইরকম মামলা, নন বেলেবল সেকশনে মামলা, পুলিশকে পেটাচ্ছে, তার দায় বাবার নয়, অভিভাবকের নয়, বাড়ির লোকের নয়? কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ছেলে, তার যদি সেই কাজে যদি আজকে যে নোংরা ন্যাক্কারজনক কাজ সে করেছে, তার দায় যদি বাবার না হয়, তাহলে দল যে আজকে দলের বাবারও দায়, গভর্নিং বডিরও দায় যারা তাকে চাকরি দিয়েছে। রাহুল, এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমি বলছি তোমাকে, আজকে যখন সে দলের সাথে নেই, 2023-2024 কোনো জায়গায় কোনো কমিটি দলের সাথে সে নেই। দলের সাথে নেই মানে দলের তুমি বোধহয় জানো না ফ্যাক্টগুলো। এর আগে গভর্নিং বডির মাথা হচ্ছে অশোক দেব,
তার সুপারিশে চাকরি পেয়েছে, দলের সঙ্গে চাকরি নেই মানে? পেয়েছে কথা বলছি না, তোমার দলের কোনো দায়িত্বে সে নেই। সে যা 2022 সালে যে কথা তুমি বলছো একসময় নিশ্চয়ই তৃণমূল করতো, 2023 সালে 2024 সালে সেই লিস্টে তার নাম নেই। সুমন, আমি তোমাকে বলছি যেটা বলতে চাইছি, তর্কে যেও না, আমি তথ্যটা আবার দেখিয়ে দেব। আমি তোমাকে যেটা বলতে চাইছি, আজকে কিন্তু যারা বলছে বারবার যে কথা উঠছে, এবং আজকে যে সুনিশ্চিতভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়ে, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে যে আন্দোলন, রাস্তায় নামো, রাত জাগো আরম্ভ হয়েছে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। এই যে অরূপ চক্রবর্তী এইমাত্র স্টুডিওতে বললো যে রাত জাগোর মতো দারুণ আন্দোলন হয়েছে, আমি সেটা বলছি, আমাকে একটু বলতে দাও প্লিজ। আমি কি বলছি শোনো, কালকে যারা রাত জেগেছিল, কালকে যারা রাত জেগা প্রকল্প করছিল, যারা চাইছিল আজকে এটাকেও ঠিক আরজিকের মতো একটা ঘটনায় রূপান্তর করতে, তাদের কাছে আমি বলি পথ পাল্টে গিয়ে একটা সময় যারা রাজপথ বেছে নিয়েছিল, রাজপথ থেকে সরে গেল কেন? তাহলে সেই রাজপথটা শুধু যদি জাস্টিস চায়, সেই জাস্টিসটা সিবিআই বিরুদ্ধে হলো না কেন? কেন তারা চাইলো না? এইখানে তোমার সঙ্গে আমি 100% একমত। আমি তারা আজকে দাঁড়িয়ে সেই একই নাটক নতুন করে আবার পুনরাবৃত্তি করছে, কারণ তাদের উদ্দেশ্যটা সম্পূর্ণ রাজনৈতিক, কারণ তারা তখন সেই আন্দোলন থেকে সরে এসেছিল, আজকে নতুন করে একটা অবনমন তৈরি করছে, উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টকে মানে অবনমন। তোমার ওইটা মনে হচ্ছে না যে সাউথ কলকাতা ল কলেজের নীল দেয়ালের ওপর যে এমএম টিম, আমি তো জানি তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমও হতে পারে, কিন্তু এমএম টিম মনোজিৎ মিশ্রের টিম দিনের পর দিন একটা কলেজের সামনে লেখা আছে তৃণমূল দেখেনি। তুমি আমাকে বলতে দিও, আমাকে বলতে দিও, বলো না। প্রথম কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ, আজকে সংবাদ মাধ্যম জানার আগে তার অ্যারেস্টেড, সিট গঠন হয়েছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ তার কাজ করেছে। আজকে পুলিশের বিরুদ্ধে দল তার কাজ করেনি তো, শোনো সমস্যা তো এখানে, দল ফ্র্যাঙ্কেনস্টাইনের দৈত্য তৈরি করেছে, পুলিশ তো কাজ করেছে। আমি বলছি আজকে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে রাজ্য সরকার যেভাবে পুলিশ আজকে যেভাবে অ্যাক্টিভ হয়েছে, এবং বারবার সেই প্রশ্ন উঠছে রাজ্য সরকার, আর রাজ্য সরকারের পুলিশও তো গ্রেফতার করেছে। আজকে বিগত দিনে তুমি তাহলে খুশি হবে রাহুল যে ধর্ষণ পরপর হলে এবং প্রত্যেকটা কেসে রাজ্য সরকারের পুলিশ ধর্ষককে গ্রেফতার করলে, আমি বলি একটু শেষ করি, আমি প্রশ্ন, সহজ প্রশ্ন, আজকে ধরো সুবলপুর বলো, কুলটি বলো, জয়নগর বলো, কাটোয়া বলো, কালিয়াগঞ্জ বলো, প্রত্যেক জায়গায় পুলিশ অ্যাক্টিভ হয়েছে, এবং প্রত্যেক জায়গায় ফাঁসির সাজা পর্যন্ত, এই তো অধৈর্য হয়ে যাচ্ছে, শোনানো হয় না। সজল যেগুলো বলছিল দাঁড়িয়ে, সজলদের কথাটা তোমার কথা বাদ দিয়ে দিচ্ছে, সজলদের কথাটা নৈতিকতা আছে দাঁড়িয়ে, যারা প্রশ্ন করছে এখানে বাংলা বলো চিন্তা করছে, আরে বাংলা বলে তো দিল্লিতে মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে, বাংলা আরো বলবে কি? বাংলা বলাই তো অপরাধ। এখন আজকে দাঁড়িয়ে এই প্রজ্জ্বল ভান্ডার যার নামে গিয়ে এতগুলো ধর্ষণের মামলা থাকার পরেও, এতগুলো কেস থাকার পরেও প্রধানমন্ত্রী তার হয়ে গিয়ে প্রচার করেন। আজকে মণি মুক্তি কর্ণাটকের আরানগরের এমএলএ, সে সহকর্মীকে ধর্ষণ করছে, সেগুলো চোখে দেখা যাবে না, সেগুলো বলাও যাবে না। তাদের কজনের সাজা হয়েছে, কজন কনভিক্টেড হয়েছে কেউ জানে না। বাংলার কথা বলতে হবে, নিশ্চয়ই বাংলা কথা বলবো। আজকে দাঁড়িয়ে বাংলায় তারা তো গ্রেপ্তার হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা বিহাইন্ড দ্য বার। আজকে চরমতম শাস্তি তো আমরাও দাবি করছি, কিন্তু যারা আজকে এটাকে নিয়ে একদম প্রশ্নটা তো থেকে যায়, আমি ফ্র্যাঙ্কেনস্টাইনের দৈত্যকে কে তৈরি করলো রাহুল? আমি তোমাকে বলছি, দলের উপর চাপিয়ে দিলে হবে না। আমি তোমায় বলছি আবার একটা আজকে তোমার সঙ্গে যদি আমি ছবি তুলি, এত লোক বসে আছি, পৃথিবীর সবাই জানে, এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, ছবিকে আমি গুরুত্ব দিই না। তার কারণ হচ্ছে আজকাল মোবাইল ক্যামেরা আর সোশ্যাল মিডিয়ার বাজারে সবাই সবার সঙ্গে ছবি তুলতে পারে, যে জন্য ছবির জন্য আসবো। কিন্তু তার আগে আমার বারবার ভুবনের মাসির কথাটা মনে পড়ছিল, যদি সময় মতো ব্যবস্থা নিত তাহলে ভুবনেরও এই অবস্থা হয় না, আর আমাদের রাজ্যের বা দেশের ভুবনটারও এই হাল হয় না। কিন্তু সজলের কাছে আসার আগে আমায় কৌস্তবের কাছে যাব, তার আগে যেহেতু কথা প্রসঙ্গে উঠলো, এটা ঠিক যে সেদিনও আমরা শো করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বখাটে ছেলে মেয়ে চলে আসুক, যারা রাস্তায় আড্ডা মারে তারা চলে আসুক। আমরা বলেছিলাম যে নিঃসন্দেহে রাজনীতিতে ভালো ছেলে মেয়ে আসা প্রয়োজন, এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় মুখ্যমন্ত্রী এত ভোটে জিতে আসা তৃণমূল কংগ্রেস রাজনীতিতে ডাকার আহ্বান জানায়, তখন নিঃসন্দেহে ভালো ছেলে, শিক্ষিত ছেলে, মেধাবী ছেলে মেয়েদের ডাক হওয়া উচিত, বখাটে ছেলে মেয়েদের নয়। 2019 সালে নৈহাটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখাবো। অনেক ছেলে মেয়েরা আছে, গরিব ছেলে মেয়ে, পয়সা নেই, পড়তে পারেন না, চাকরি পান না, বাড়ি কি করে চলবে ভাবেন। আমি তোমাদের সবাইকে বলবো, যারা এত গরিব ছেলে মেয়ে আছে না, তাদের দিয়ে দলের কাজ করাও, আর তাদের যাদের খুব প্রয়োজন তাদের বায়োডাটা আমায় দেবে, আমি যেখানে হোক তাদের কোথাও না কোথাও ডেপুট করবো, তারা কাজ করবে। আমি চাই আমার বখাটে ছেলে মেয়েরা চলে আসুক, রাস্তায় যারা আড্ডা মারে তারা চলে আসুক, ছাত্র যৌবন এখানে ঘুরে বেড়াতে হবে না, 5,000 টাকা ভিক্ষে নেওয়ার দরকার নেই। আপনার জীবনকে স্থায়ী করবার জন্য
আপনি কাজ করুন দলের হয়ে ভালো করে। আর লোকাল নেতাদের বলবো, এই ডেটাটা আমাকে তৈরি করে দেবেন। যখন যেখানে লোক নেওয়া হয়, আমরা কত লোক নিই, অলওয়েজ নিই, তখন যে কোনো জায়গা থেকে কেউ না কেউ ঢুকে যাবে,